বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স চ্যানেল। আমি এখন দেশের রাজনীতি নিয়ে বেশি আলোচনা করছি, কারণ দেশের রাজনীতিতেই সবাই দেখছি ব্যস্ত হয়ে আছে। আর বাংলাতে তো এটা আরও খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যাই হোক, গতকাল যে বাঁকিপুরে আর দাতিয়া এবং গুজরাটের যে আপনার কি বলে মঞ্জালপুর তিনটে বিধানসভা কেন্দ্রের রেজাল্ট বেরিয়েছে, সেটাকে নিয়ে এখন মিডিয়াতে সবচেয়ে যত বেশি আলোচনা চলছে। সে আলোচনার কারণটা হচ্ছে যে বিজেপির একটা বড় লস হয়েছে। দেখুন, যে গুজরাটের যে বিধানসভা কেন্দ্র ছিল সেখানে বিজেপি প্রার্থী জিতেছিল, বিজেপির এমএলএ ছিল, বিজেপির এমএলএ জয়লাভ করেছে, সেখানে বিশেষ কোনো পরিবর্তন হয়নি, এটা বিজেপির প্লাস পয়েন্ট। মধ্যপ্রদেশের দাতিয়াতে যেখানে বিজেপি জয়লাভ করার কথা ছিল, কারণ ওখানকার কংগ্রেস এমএলএ দুর্নীতির দায়ে জেল খাটছে, সেখানে বিজেপি সেখানকার যে সবচেয়ে পোটেন্সিয়াল ক্যান্ডিডেট এবং এক্স মিনিস্টার নরোত্তম মিশ্রকে টিকিট না দিয়ে যে নতুন লোককে টিকিট দিয়ে সেই সিটটা কিন্তু খুইয়েছে। সেখানে ওই ঘনশ্যাম তিওয়ারি সম্ভবত নাম, যতদূর মনে পড়েছে, কংগ্রেসের প্রার্থী, তিনি কিন্তু জয়লাভ করেছে। সেটা বিজেপির ক্ষেত্রে খুব একটা লস নয়, ছিল কংগ্রেসেরই গেছে, এটা তো তেমন করে বলার নেই। কিন্তু সবচেয়ে ক্ষতি হয়েছে বিহারের বাঁকিপুরে যেখানে আমি তো প্রথমে একটা ভিডিও করে বলেছি, সেখানে 40,000 ভোটে জিতেছিল নিতিন নবীন। পরে আমি শুনলাম আগের বারে সে নাকি 56,000 ভোটে জিতেছিল। এখন প্রশ্ন হচ্ছে, নিতিন নবীনকে এখান থেকে তুলে নিয়ে যে ইয়ং প্রেসিডেন্ট দেখাতে গিয়ে এই যে তাকে রাজ্যসভায় চুনাও করে নিয়ে যাওয়া এবং এই বাঁকিপুরকে গাওয়ানা, মানে বাঁকিপুরের সিটটা হেরে যাওয়া, এটা বিজেপির কাছে আগামী দিনে বিহার তথা অন্যান্য রাজ্যের 2000 সালে বিধানসভা নির্বাচন তথা 2029-এর যে লোকসভা নির্বাচন, তাতে কত প্রভাব ফেলবে। বাঁকিপুর শুধু বাঁকিপুর নয়, বাঁকিপুরের প্রভাব সারা ভারতবর্ষে কিন্তু পড়বে, এই কথাটা ভুলে গেলে চলবে না। এর বাইরে যেটা বলতে চাই, সেটা এখন ন্যারেটিভ কী চলছে সেটা বলি। ন্যারেটিভ যেটা চলছে সেটা হচ্ছে যে দেখুন, বিজেপি প্রেসিডেন্ট নিতিন নবীন তিনি একটা টুইট করেছেন, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে। টুইট করে বলেছেন যে গুজরাটের যে মঞ্জলপুরে আমরা জিতেছি, এর জন্য সেখানকার ভোটার, কর্মকর্তা, ওয়ার্কার, মানে বিজেপি ওয়ার্কার সাপোর্টার, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেটা হয়ে গেল। দ্বিতীয় লাইনে লিখেছেন যে বাঁকিপুর এবং দাঁতিয়াতে আমরা হেরেছি, এর যে কেন হার, এর হচ্ছে যে আমরা বিশ্লেষণ করে অবশ্যই আগামী দিনে এর কারেক্টিভ অ্যাকশন নেব। এটা তো পার্টি প্রেসিডেন্ট হিসেবে তাকে বলতে হয়, এটা বলেরই কথা। এটা বরাবরই সবাই বলে, সব দলই বলে যে হেরে যাওয়ার পর যে আমরা এর মূল্যায়ন করব, মূল্যায়ন করে কেন হারলাম সেটা বিচার করে আগেরবারের জন্য আমরা তার জন্য প্রস্তুতি নেব। তবে অন্যান্য দলের তুলনায় বিজেপিতে এটা কিন্তু একটু বেশি চল আছে, যে ঠিক আছে হার জিতের পরে সেটাকে বিশ্লেষণ করা বলা হয়, তো কতটা করা হয় সেটা কিন্তু আমি জানি না, ঠিক আছে। তারপর হচ্ছে যে বিজেপির আইটি সেল প্রধান অমিত মালবিয়া, তিনি লিখেছেন যে নো ওয়ান ইন ব্লেম ইভিএম or vote chori or EVM tampering like that from now onwards। অর্থাৎ ভোটে যে বিজেপি ইভিএম ট্যাম্পারিং করে না এবং ভোট চুরি করে না, অন্তত এবারের ভোট থেকে সেটা প্রমাণিত হয়েছে। এরপর বিরোধীরা এই জাতীয় কোনো দোষারোপ আমাদেরকে করতে পারবে না। অর্থাৎ তারও বক্তব্য, সত্যি 3টে সিটে যদি বিজেপি জিতে যেত, তাহলে অবশ্যই বিরোধীরা একটা দাবি তুলত যে ইভিএম ট্যাম্পারিং করেছে, ভোট চুরি করেছে, যার জন্য বিজেপি জিতে গেছে এবং অন্য ক্যান্ডিডেটরা হেরে গেছে। এইটা সে অবশ্য একটা সত্যি কথাই বলেছে। অতএব সেই যে বিরোধীদের যে ভোট টেম্পারিং বা ভোট চুরির যে জবাব, সেই জবাবটা কিন্তু সে তার টুইটে দিয়েছে। এবারে দেখুন, তারপর দেখলাম যে আরেকটা বিজেপির গ্যাং আছে, যারা হয়তো আইটি সেল মেম্বার নয়, তারা হয়তো এমনি সাপোর্টার, কিন্তু স্ট্রং সাপোর্টার, কিন্তু সব ব্যাপারেই তারা বিজেপির একটা মাস্টার স্ট্রোক খুঁজতে যায়। যা কিছু হয় সব এটা মাস্টার স্ট্রোক, যা কিছু হয় সব মোদিজির স্ট্রোক, ঠিক আছে। তো সেরকম বলে তাদের একজন বলছে আসলে এইটা একটা বিজেপির সুকৌশল চাল এই জন্য যে বিজেপি ওখানে একটা এমন উইক ক্যান্ডিডেট দিয়েছে যাতে করে প্রশান্ত কিশোর জিতে, এবং আগামী দিনে যাতে করে বিহারের রাজনীতিতে আরেকটা তৃতীয় বিকল্প খাড়া করা যায়। যেমন উত্তরপ্রদেশে একটা সময় করেছে, উত্তরপ্রদেশে একটা সময় দেখা গেল যে মায়াবতীজি, যিনি দলিত ভোট ব্যাংকের এক ধরনের একবার একচ্ছত্র অধিপতি ছিলেন, নেত্রী ছিলেন, তাকে একটু বসিয়ে দেওয়ার জন্য সেখানে চন্দ্রশেখর আজাদ বা চন্দ্রশেখর রাবণ যাকে বলা হয়, তাকে কিন্তু বিজেপি পরোক্ষে সমর্থন করে খাড়া করেছিল। এবং সে ওই বহুজন সমাজ পার্টি না, সেটা তো মায়াবতীজির, তিনি একটা কি দলটা করেছে, আমি দলটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না আমার,
তো যাই হোক, বহুজন পার্টি অর্থাৎ দলিত ডোমিনেটের একটা পার্টি তিনি করেছেন। তো ফলে বিজেপি তাকে খুবই একটা সময় মানে খুবই তোল্লা দিয়েছে খালি মায়াবতীজিকে এক এক কোণে করার জন্য। এখন দেখা গেলো যে কংগ্রেস জনতা পার্টি প্রজেক্ট যেখানে হলো মানে প্রোটেস্ট, সেই প্রোটেস্টে দেখা গেল সেই কংগ্রেস জনতা পার্টি প্রোটেস্টে কিন্তু চন্দ্রশেখর আজাদ তার দল বল নিজে সেখানে হাজির করে বিজেপি বিরোধী যাবতীয় কিন্তু স্লোগান দিয়েছেন এবং তাদেরকে সমর্থন করেছেন। ফলে বিজেপির কাছে চন্দ্রশেখর আজাদকে যে তুলে আনা বিকল্প একটা দলিত নেতা হিসাবে, সেটা কিন্তু তাদের কাছে বুমেরাং হয়ে গেছে। এটা খুব একটা তাদের পক্ষে কিন্তু কাজে আসেনি। শুধু তাই নয়, সে আবার এই নিট পরীক্ষার যে বিরুদ্ধে মানে যে কোশ্চেন লেখা হয়েছে তার বিরুদ্ধে সে ওই যে পার্লামেন্টের ভেতরে সম্মত ওই আম্বেদকর যে মূর্তি আছে তার নিচে অথবা গান্ধীজির মূর্তির নিচে আমার ঠিক মনে পড়ছে না, দেখেছি আমি ছবিটা। তো সেখানে তিনি বসছিলেন 2-3 দিন, কেউ তার সঙ্গে দেখা করতেনি। 2-একবার এপিপি সঞ্জয় সিং গিয়েছিল, যে বসে একটু কথা বলেছিল। একবার আসাদুদ্দিন ওয়েসি গিয়েছিলেন এআইএমএ, কিন্তু তিনি বসেননি, দাঁড়িয়ে থেকে 2-একটা কথা বলতে এসেছেন। সেই 2-2.5 দিন সেখানে বসে বসে তারপর দেখেছেন কোনো সমর্থন নেই, কিছু নেই, কেউ আসছে না, তিনি সেখান থেকে উঠে তারপরে পালিয়ে গেছেন মানে আর সেটা কোনো প্রচার ইয়েতে আসেনি। তো এখন এই যারা এটাকে মাস্টার স্ট্রোক বলছে যে পিকেকে দেওয়ার একটা বিকল্প শক্তি কেন্দ্র বিহার তৈরি করা, যাতে আরজেডি মোটামুটি একেবারে বিহারের যে রাজনীতি সেখান থেকে শূন্য হয়ে যায়, এটা তাদের একটা বক্তব্য, এটা একটা ন্যারেটিভ তারা চালার চেষ্টা করছে। এই ন্যারেটিভটাই হোক, সেটা মিশা ভারতী একই ন্যারেটিভ চালাচ্ছে, অর্থাৎ যিনি লালু প্রসাদ যাদবের কন্যা, বড় কন্যা, তিনিও সাংসদ একজন, তিনিও এই যে একটা এই ন্যারেটিভটাকেই চালাচ্ছেন, অথবা তার কাছ থেকেই এই যারা মাস্টার স্ট্রোক জাতীয় বলে তারা এই ন্যারেটিভটা নিয়েছে। তিনি কথা বলেছেন যে প্রশান্ত কিশোর আসলে একজন বিজেপির ডামি ক্যান্ডিডেট। তো এটা তিনি বলেছেন, তার দৃষ্টিভঙ্গিটা আমার মনে হয় অন্য, ওই জাতীয় মাস্টার স্ট্রোক নয়। তিনি অবশ্যই এই কথাটাই ভেবেছেন যে প্রশান্ত কিশোরের যদি বাড়ান্ত হয় তাহলে কিন্তু আগামী দিনে আরজেডির যে ভোটটা আছে সেই ভোটটা, যেমন এই বাঁকিপুরেও আরজেডির ম্যাক্সিমাম ভোট কিন্তু প্রশান্ত কিশোরের দিকে গেছে, সেটা কিন্তু আগামী দিনে সারা বিহারে সেরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। সেই জন্য তিনি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে প্রশান্ত কিশোরকে বিজেপির সঙ্গে একই লাইনে দেখে দিয়েছেন, যাতে আগামী দিনে তাদের নিজস্ব ভোট ব্যাংকটা অটুট থাকে। এই গেল। এবারে বাঁকিপুরের ভোটাররা কি, বাঁকিপুরের ভোটারদের একটা ভিডিও এসেছে, সেখানে দেখছে বাঁকিপুরের সমস্ত সবর্ণ মানুষ, উচ্চবর্ণের মানুষ, তারা সবাই একজোট হয়ে বিজেপি বিরুদ্ধে ভোট দিয়েছে। এবং আমি আগে বলেছিলাম যে প্রায় 12,000 ভোটে প্রশান্ত কিশোর লিড করছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম, অর্থাৎ গতকালের যে সন্ধ্যার ভিডিওতে বলেছিলাম। তারপর আমি রাত পর্যন্ত ফাইনাল গেলাম 18,000 প্লাস ভোটে প্রশান্ত কিশোর, 18,633 না 18,933, মোটামুটি 18,000 প্লাস ভোটে কিন্তু জয়লাভ করেছে। এটা মারাত্মক জয়, যে 500,000 ভোটে জয়লাভ করেছে তা কিন্তু নয়, যে খুব টাই কন্টেস্ট হচ্ছে তা কিন্তু নয়। তার মানে দেখা যাচ্ছে যে বাঁকিপুরের যে প্রায় বলা হয় 70-80% জেনারেল কাস্ট ভোটার, 70% বেশি, আমি একটা টুইটে দেখছিলাম একজনের, যে 70% বেশি জেনারেল কাস্ট ভোটার, তাদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে কিন্তু বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এবং সেটা একজন সমর্থক দেখলাম, তিনি একদম মানে সকালে বোধহয় বা কোনো একটা সময় বাগানে মাঠে ঘুরতে ঘুরতে বলছেন, আমরা কি গদ্দন দেবো নাকি, আমরা জিসি বলে আমাদের কিছু নেই, সবটা আমাদের ছেলেপুলেরা সবসময় আমাদের উপর অত্যাচার করার পর আমরা বিজেপিকে ভোট দেবো, একদিন আমরা সবাই বিজেপিকে ভোট দিয়েছি, এখন আমরা ভোট দিইনি, ভোট আমরা দেবও না। অর্থাৎ দেখা যাচ্ছে যে বাঁকিপুরের যে নির্বাচনে সবর্ণ ভোটার, উচ্চবর্ণের ভোটার, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, রাজপুত, ভূমিহার, বৈশ্য, মানে লালা, যদিও ওটা কায়স্থ লালাদেরই বেশি ওখানে ডোমিনেশন আছে, কিন্তু তারাও কিন্তু বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়ে ম্যাক্সিমাম ভোট প্রশান্ত কিশোরকে দিয়েছে। এবং আরজেডির একটা বড় অংশের ভোট, সেটাও কিন্তু প্রশান্ত কিশোরের ঝুলিতে গেছে। মুসলিম ভোট পুরোপুরি প্রশান্ত কিশোরের ঝুলিতে গেছে, এবং তারাও বুঝে গেছে আরজেডিকে এখন আর ভোট দিয়ে কোনো লাভ নেই। প্রশান্ত কিশোর নতুন উঠতি শক্তি, তাকে ভোট দিলে সম্ভবত ভালো। আর প্রশান্ত কিশোর তার যে মেশিনারিটা, সেটাও কিন্তু খুব ভালো করে সেখানে সাজিয়ে বসেছিলেন। তো এই হচ্ছে যে মূল কথা। আর পিকে তো জয়লাভ করার পর মালা টালা পরে ফুলে একদম ছড়িয়ে সমস্ত তার সমর্থক ঘেরা হয়ে একটা গাড়ির উপরে চেপে বাঁকিপুর ঘুরছেন। তিনি এর মধ্যে অবশ্য ঘোষণা করেছেন যে বাঁকিপুরের উন্নয়নে আমি একদম উৎসর্গিত প্রাণ, আমি বাঁকিপুরের উন্নয়নে যাবতীয় কাজ করব। শুধু তাই নয়, তার সঙ্গে তিনি আরও দু একটা দাবি তুলেছেন, সেটা হচ্ছে সম্রাট চৌধুরীকে ইমিডিয়েট সরিয়ে দিয়ে কুশওয়া সমাজের অন্য কোনো একজন শিক্ষিত মানুষকে এই পদে সিএম পদে বসানো হচ্ছে। তার লক্ষ্য হচ্ছে যেভাবে সম্রাট চৌধুরীকে ওই পদ থেকে কী করে সরিয়ে দেওয়া যায়, সেটা তিনি যে প্রচারে প্রথম দিন থেকেই
তার আক্রমণের কেন্দ্রবিন্দু কিন্তু মোদিজি ছিলেন না, অমিত শাহ ছিলেন না, নিতিন নবীন ছিলেন না। তার আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু সম্রাট চৌধুরী। সে বারবার এটা ভোটার দিকে বোঝানোর চেষ্টা করেছে যে বিহারে সম্রাট চৌধুরী ক্ষমতায় চিফ মিনিস্টার হিসেবে বসার পর বিহারের প্রশাসন একদম ঝুলে গেছে, চারিদিকে দুর্নীতি বেড়েছে, পুলিশের কেউ কথা শুনছে না। ভরত তিওয়ারির যে পুলিশ দ্বারা মার্ডার কেস, সেটা একটা বিপরীত প্রভাব ফেলেছে। ছাত্ররা তাদের যে আন্দোলন, সেই রোশন স্যার আর খান স্যারের যে ঝগড়া, সেটা একটা প্রভাব ফেলেছে। পরীক্ষায় বেশ কিছু পরীক্ষায় যে আপনার ধাঁধলি হয়েছে বা পক্ষপাতিত্ব করে চাকরি পেয়েছে, এরকম কিছু হয়েছে। এবং দেখা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী বলেছেন যে 3000-এর বেশি 4G সার্টিফিকেট দেওয়া শিক্ষক তারা চাকরি করছে, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, যত টাকা তারা পেয়েছে তাদের কাছ থেকে ফেরত দেওয়া হবে। এসবও কিন্তু বিহারে আলোচনা হয়েছে। তো ফলে সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হিসেবে খুব একটা সফল নন। এটাকেই পিকে কিন্তু সবচেয়ে বড় করে প্রচারের দিয়েতে নিয়ে এসেছিল। একটা সরকারে বসলেই সাফল্য সঙ্গে সঙ্গে প্রমাণ করা যায় না, বোঝাও যায় না। সম্রাট চৌধুরী হয়তো কিছু খামতি রাখতে পারে, আমি জানি না কীভাবে তিনি প্রশাসন চালাচ্ছেন। যাই হোক, সে কিন্তু এটাই প্রচার স্থলে রেখেছে। আগামী দিনে দেখা যাক কী হয়। এটাই হচ্ছে যে মানে এই মাকিপুর যে ভোটে বিজেপির পরাজয়, তার এক ধরনের বিশ্লেষণ। আর একটা কথা না বললে নয়, সেটা যে এখন যে সমস্ত মিডিয়া আছে তার মধ্যে যারা হচ্ছে যে দরবারি মিডিয়া বলে, ঠিক আছে, দরবারি মিডিয়া এখন খুব উচ্ছ্বসিত। অর্থাৎ যারা দরবারে যে ধন্যা দেয়, এবং সেই রকম ইউটিউবাররাও আছে যারা ভয়ানকভাবে বিজেপি বিরোধী এবং মোদী বিরোধী। তারা তো একদম বললে তারা খুশিতে একদম বিরাট খুশি। তারা প্রচুর ন্যারেটিভ এই নিয়ে চালু করছে যে বিজেপির পরাজয় আসন্ন। 2027 সালে 8 তারিখ রাজ্যে যে নির্বাচন, সেখানে বিজেপি পরাজয় হবে। 2029 সালে মোদীকে ঘর যেতে হবে। তারা এই ন্যারেটিভটা তুলে নিয়ে ব্যাপকভাবে প্রচার করছে। প্রশান্ত কিশোরের একটা মিডিয়াতে ব্যাপক প্রভাব আছে। আগামী দিনে দেখবেন প্রশান্ত কিশোর ঘুরে যত মিডিয়া আছে সেখানে যে তিনি ইন্টারভিউ দিচ্ছেন এবং বাকিপুর জয়ের পেছনে তার যে কী কারণ সেসব ব্যাখ্যা করছেন। বিহারকে স্বপ্নের বিহার তৈরি করার তার কি ভিশন, সেটা তিনি ব্যাখ্যা করছেন। অর্থাৎ তিনি যে জয়ের ন্যারেটিভটা, সেই ন্যারেটিভটাকে ব্যাপক প্রচারের স্তরে নিয়ে এসে আগামী যে বিধানসভা নির্বাচন বা আগামী যে লোকসভা নির্বাচন হবে, সেইখানে যে ভোটের প্রস্তুতি, সেই প্রস্তুতিটা তিনি নিতে থাকবে। আর যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়, তাহলে তো আগেই ভোট হবে। তখন কিন্তু প্রশান্ত কিশোর বিহারে একটা তৃতীয় শক্তি হিসেবে দেখা দেবে। কংগ্রেস এখানে প্রায় সাইফার হয়ে গেছে। কংগ্রেসের তেমন কোনো অস্তিত্ব নেই। যদিও কংগ্রেস আরজেডির সঙ্গে জোট করে বিধানসভাতে আমি কিছু ফল করতে পারেনি, কিন্তু কংগ্রেস মোটামুটি আরজেডির সঙ্গে থাকবে, কারণ তাহলে অস্তিত্ব একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মতো হয়ে যাবে, অন্যান্য যে সমস্ত রাজ্যে বিজেপি হরিয়ানার মতো হয়ে যাবে। তো ফলে সেরকম একটা অবস্থা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। ফলে কংগ্রেসের এই ব্যাপারে আর কেউ বিশেষ কিছু বলছে না। এটাই হচ্ছে বাকিপুর নির্বাচনের ফলের সাম্প্রতিক বিশ্লেষণ। পরবর্তীকালে আরও যত নতুন সূত্রগুলো বেরোবে, আমি আপনাদের কাছে সে সমস্ত সূত্র নিয়ে কিন্তু মানে ভিডিও করে আপনাদেরকে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।